দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোজায় নিউরোলজিক্যাল সমস্যায় করণীয়, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার এস.এম. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট, নিউরো মেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। ডাক্তার মনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো নিউরোলজিক্যাল সমস্যাগুলো নিয়ে, এবং নিউরোলজিক্যাল সমস্যার কথাটা যখন চলে আসে তখন আসলে প্রথমে যে কথাটা মাথায় আসে তা হচ্ছে মাথা ব্যথা, এবং মাথা ব্যথার কথা থেকে যে কথাটা মাথায় আসে তা হচ্ছে মাইগ্রেন। তো আপনার কাছে প্রথমে আমি মাথা ব্যথা এবং মাইগ্রেন নিয়ে প্রশ্নটা করতে চাই, যেহেতু মাইগ্রেন এবং মাথা ব্যথার কিছু ট্রিগারিং ফ্যাক্টরস রয়েছে, কিছু কিছু কারণ আসলে এটা একটু বেড়ে যেতে পারে বা ত্বরান্বিত হতে পারে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে রোজায় যদি দীর্ঘ সময় যে না খেয়ে থাকতে হচ্ছে, তো সেই সময়টাতে পানি শূন্যতার কারণে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যাটা আসলে বেড়ে যায়, তার কারণটা আসলে কি? রোজায় মাথা ব্যথাগুলো বেড়ে যায়, মানে নর্মাল যে অন্যান্য মাথা ব্যথাগুলো আছে এগুলো অন্যান্য ফ্যাক্টরের মতোই থাকে, বাট মাইগ্রেনের পেশেন্টদের দেখা যাচ্ছে মাথা ব্যথাগুলো বেড়ে যায়। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে হলো গিয়ে লম্বা সময় না খেয়ে থাকলে ডিহাইড্রেশন হয় এবং গ্লুকোজ ডেফিসিয়েন্সি হয়, তখন মাথা ব্যথা হয়। রোজায় ঘুমের স্লিপ ডিস্টারবেন্স হয়। এই 2-3টা কারণেই হচ্ছে হলো এই সময় মাইগ্রেনটা বেড়ে যায়। আচ্ছা, তো যে কারণগুলো আপনি বললেন যে রোজার সময় হচ্ছে ডিহাইড্রেশনটা হওয়া, তো ডিহাইড্রেশনটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব বা হাইড্রেশনে কিভাবে রূপান্তর করা যায়? আচ্ছা, এই সময় হচ্ছে হলো গিয়ে আমরা পেশেন্টদেরকে যেটা বলে দিই যে ডিহাইড্রেশনটা কাভার করতে হবে হচ্ছে হলো রাতের বেলা। ইফতারে প্রথমে নর্মালি ইফতারটা খেয়ে তারপরেই ইফতারের শেষের দিক থেকে প্রচুর পরিমাণে পানি ইনটেক শুরু করবে, এবং মোটামুটি সারা রাতেই প্রায় 2.5 থেকে 3 লিটার পানি ইনটেক করবে, এবং সেহরিতে পেশেন্ট হচ্ছে হলো গিয়ে লাস্ট মোমেন্টেও অ্যাডিকুয়েট পানি ইনটেক করবে, তাহলে হচ্ছে ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, আর মাইগ্রেনে দেখা যাচ্ছে যে রোজাতে যেহেতু মাইগ্রেনের অ্যাটাকটা বেড়ে যাচ্ছে, একটা হলো গিয়ে পানি শূন্যতা ফিল আপ হলো, এরপরে হচ্ছে পেশেন্টদেরকে বলা হয়েছে একটু রোদে কম দিতে বলি আমরা পেশেন্টদেরকে। রোদে বেশি গেলে মাইগ্রেনের অ্যাটাকটা বেড়ে যাওয়ার চান্স থাকে। আর ঘুমের ব্যাপারে আমরা সচেতন হতে বলি পেশেন্টদেরকে, ডেইলি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে বলি আমরা পেশেন্টদেরকে। সেটা প্রয়োজনে দিনের বেলা হলেও কিছুটা কাভার করে নিয়ে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে, তাহলে মাইগ্রেনের অ্যাটাক রোজায় কম হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, আপনি যে প্রথম কথাটা বললেন যে আসলে রোদে কম যাওয়া, সেটা অনেকের কাছে তো সম্ভব নাও হতে পারে। রোদে তো যেতেই হবে, বাইরে তো যেতেই হবে, তো সেই ক্ষেত্রে আসলে কি প্রিকশন নিয়ে গেলে আসলে সে একটু বাঁচতে পারে রোদ থেকে, যেহেতু ট্রিগার হয়? রাইট, এই সময়গুলোতে আসলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আইদার ক্যাপ ইউজ করতে হবে অথবা ছাতা ইউজ করতে হবে, যাতে ডাইরেক্ট সানলাইটটা কম এক্সপোজড হয় মানুষ। আর মানে ব্রাইট লাইটেও একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে এই সময়টা। আমিও একজন মাইগ্রেন রোগী, এবং আমি কিন্তু তাই করার চেষ্টা করি যে আসলে যখন রোদে বের হই সানগ্লাস ছাড়া আসলে বের হওয়া যায় না, যেহেতু মাইগ্রেন যে রোগীরা রয়েছে তাদের সানগ্লাস ছাড়া রোদে যদি বের হয় তাহলে তখন কিন্তু খুব বেশ ট্রিগার করে মাইগ্রেন। এবার একটু চলে আসছি টেনশন হেডেকের দিকে, যেহেতু টেনশন হেডেকও একটা বড় ধরনের সমস্যা। তো রোজার সময়টাতে যদি টেনশন হেডেক কারো হয়, সেক্ষেত্রে কি লাইফস্টাইল পরিবর্তন করা দরকার আছে? আচ্ছা, টেনশন হেডেকটা নর্মালি আসলে রোজায় বাড়ার কথা না, কিন্তু যেটা হয় রোজায় আসলে যেহেতু স্লিপ ডিস্টারবেন্স হয়, স্লিপ ডিস্টারবেন্সের কারণে আসলে হেডেকটা বাড়ে। তো আমাদেরকে যেটা করতে হবে এই সময়টাতে হচ্ছে হলো গিয়া স্লিপের ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা এটা সবসময় বলি যে ডেইলি 7 to 8 আওয়ার স্লিপ ইজ এ মাস্ট ফর এভরিবডি। দৈনিক মানে প্রয়োজনে দিনের বেলা হলেও এটাকে একটু কাভার করতে হবে, আর একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে, তাহলে টেনশন হেডেকটা কম হবে। আপনি যদি একটু দেখেন রোজার মাসটাতে যেটা হয় যে একটা টাইম রুটিন ঠিক করারও কিন্তু একটা সুন্দর মাস আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এই সময়টাতে। কারণ এই যে তারাবির পরবর্তী সময়টা থেকে যদি কেউ ঘুমিয়ে পড়েন, ঠিক এই যে 4টায় যে সেহরির সময়, এই অবধি যদি ঘুমটা হয় তাহলে কিন্তু একটা ফ্রেশ ঘুম হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। বাট আমরা যেটা করি যে আসলে একটু লেট নাইটে ঘুমাতে যাই, দেন আবার সেহরিতে উঠতে হয়, তখনই কিন্তু এই যে হেডেকগুলো বা মাথা ব্যথাটা তখন আরও বেশি বেড়ে যায়। এবার একটু চলে আসি যে রোজার সময় হঠাৎ পা বা হাত পা যে অবশ হয়ে যাওয়া
কথা জড়িয়ে যাওয়া, বিশেষ করে তীব্র মাথা ঘোরা, এগুলো কি স্ট্রোকের সতর্কতার বাণী দেয় কিনা, লাইক যদি স্ট্রোক হতে পারে এমন কোনো সংকেত দিচ্ছে কিনা? রাইট, মানে আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলি যে হঠাৎ করে একটা পেশেন্ট কারো যদি শরীরের ডান দিক বা বাম দিক কোনো দিক যদি দুর্বল হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, অথবা কথা যদি জড়িয়ে যায়, তখন আমরা এই সাইনটা দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের হচ্ছে স্ট্রোক হচ্ছে। আর স্ট্রোকের লক্ষণ দেখা যাবে এরকম যদি কখনো মনে হয়, এই জায়গাটা আমরা বলি টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যার জন্য এরকম হলেই সাথে সাথেই ইমিডিয়েটলি যদি হসপিটালে চলে আসে পেশেন্টরা, তাহলে ভালো চিকিৎসা সম্ভব। আচ্ছা, যেটা বললেন যে স্ট্রোকের সাইন দেখলে তো অনেকের তো অনেক দিন ধরে হাত পা ঝিমঝিম করছে, তবে হচ্ছে তেমন মুখ অবশ হচ্ছে না, বাঁকা হয়নি, কিন্তু এক পাশ হচ্ছে ঝিমঝিম করছে, মাথা থেকে শুরু করে যে কোনো এক পাশ, তো সেটাকে আসলে আমরা কোন রোগ বলবো? আচ্ছা, এইরকম যদি ঝিমঝিম করা আর একটা হচ্ছে হলো গিয়া প্যারালাইসিস হওয়া বা শক্তি কমে যাওয়া, দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, যদি প্যারালাইসিস হয়ে যাওয়া বা শক্তি যদি কমে যায়, তার মানে পেশেন্টের হচ্ছে স্ট্রোক ডেভেলপ করতেছে। বাট ঝিমঝিম করা বা কিছু পেইন ফিল করা, এগুলো সাধারণত নিউরোপ্যাথি বা দেখা যাচ্ছে যে ঘাড়ে ব্যথা বা কোমর ব্যথা থেকে হয়, সেটা আবার একটু ডিফারেন্ট জিনিস আর কি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা বা চিকিৎসা সেবা দেওয়া দরকার আছে। আপনি যেহেতু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আছেন, সেখানে এই সংক্রান্ত কি কি সেবা হচ্ছে আপনারা দিচ্ছেন? আচ্ছা, স্ট্রোক হলে আমরা সবসময় বলি যে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে যত দ্রুত সম্ভব, আমরা পেশেন্টকে সবসময় বলি যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে চলে আসবেন। হসপিটালে চলে আসলে আমাদের হসপিটালের বয়স এখন 1 বছরের বেশি হয়ে গিয়েছে। আমরা মোটামুটি আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে সবগুলো ফ্যাসিলিটি, নিউরোলজিক্যাল ফ্যাসিলিটিগুলো আমরা চালু করে ফেলেছি। একটা পেশেন্ট যখন স্ট্রোকের নিয়ে আসে, যদি 4.5 ঘন্টার ভিতরে চলে আসে, তাহলে আমরা এটাকে বলি থ্রম্বোলাইসিস বলি। একটা ওষুধ দিয়ে তার এই জমাট বাঁধা রক্তটাকে গুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ওষুধ দিয়ে। অথবা আরেকটা ট্রিটমেন্ট আছে যে ওই রক্তনালীর যে জমাট বেঁধেছে, এটাকে মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলা হয়। মেকানিক্যাল থ্রম্বেক্টমি ফ্যাসিলিটি, অথবা যদি রক্তক্ষরণও হয়ে থাকে তখন অপারেশন করতে হয়। তা আমরা এখন আমাদের সবগুলো ডিপার্টমেন্টই গুছিয়ে ফেলেছি, এবং পেশেন্ট যদি ইমিডিয়েটলি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, অথবা ইমিডিয়েট যদি কোনো অপারেশন প্রয়োজন হয়, আমরা সবগুলোই এখন প্রোভাইড করি। এবার একটু চলে আসি যে বয়স্কদের ক্ষেত্রে ডিহাইড্রেশন বা ব্লাড প্রেশার ওঠানামা করা, বিশেষ করে রোজার সময়টাতে আপনি একটু আগেই বললেন যে ডিহাইড্রেশন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো যাদের আসলে ব্লাড প্রেশার আছে, সেটা ওঠানামা করছে, সেটা কি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কিনা, এবং তাদের জন্য সচেতন হওয়ার জন্য আপনার কি পরামর্শ থাকবে? রোজায় হচ্ছে ডিহাইড্রেশন হয়, মানে পানি শূন্যতা হলে স্ট্রোকের রিস্ক একটু বেড়ে যেতে পারে। এই সময়গুলোতে আসলে যেটা করতে হবে, আমাদেরকে রাতের বেলায় অ্যাডিকুয়েট পানি ইনটেক করে এই ইনটেকটা ফিল আপ করতে হবে। আর কয়েকটা জিনিস হচ্ছে হলো গিয়ে প্যারালালি হচ্ছে হলো গিয়ে প্রেশার এবং ডায়াবেটিস, এই দুইটা যাতে কন্ট্রোলে থাকে, এই জন্য মেডিসিনগুলো অ্যাডিকুয়েটলি সময় মতো খেতে হবে। যদি প্রেশার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তাহলে স্ট্রোকের ঝুঁকিটা কম হবে পেশেন্টদের। আচ্ছা, তো যাদের প্রেশার ডায়াবেটিস আনকন্ট্রোল আছে, ধরেন বিশেষ করে ব্লাড প্রেশার ওঠানামা করছে, রোজা অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ব্লাড প্রেশারটা আসলে ওঠানামা করছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আসলে পেশেন্টদেরকে যেটা বলি যে রোজা শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগেই আমরা পেশেন্টদেরকে সাধারণত ফলো আপে আসতে বলি। ফলো আপে আসলে আমরা প্রেশার, ডায়াবেটিস এবং আদার রিস্ক ফ্যাক্টরগুলো একটা চেক আপ করে নিয়ে, তারপরে একটা রোজার সময় সেই কোন লাইফ স্টাইলে চলবে, ওষুধগুলো কিভাবে খাবে, এরকম একটা প্ল্যানিং দিয়ে দেই। এটা হচ্ছে তাদের জন্য হচ্ছে বেস্ট অপশন। আচ্ছা, তো এবার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যাদের আগে স্ট্রোক হয়েছে তবে হচ্ছে তারা রোজা রাখতে চাচ্ছেন, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে? তারা রোজা রাখতে চাইলে তারা কি কি সচেতনতা হচ্ছে মেনে চলবেন? আচ্ছা, যদি তার স্ট্রোকটা সিভিয়ার ফর্মে যদি থাকে, তাহলে আমরা অনেক সময় পেশেন্টদেরকে বলি যে যেহেতু সিভিয়ার স্ট্রোক, আমরা অনেক সময় মানা করি রোজার ব্যাপারে। আর যদি পেশেন্ট যদি স্ট্যাবল থাকে, তাহলে তারা রাখতে পারবেন। এবং এই জায়গাটাতে আমাদের মূল উপদেশটা থাকে যে তার আদার্স যে কোমরবিডিটিগুলো আছে, অর্থাৎ প্রেশার, ডায়াবেটিস, এই জিনিসগুলো যাতে কন্ট্রোলে রাখে, এটার ব্যাপারেই আমরা বেশি উপদেশ দিয়ে থাকি। এবং ডিহাইড্রেশন যাতে না হয়, এই জন্য রাতে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেকের কথা বলি আমরা।
আচ্ছা, এটা তো গেল স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে। আমি যদি সাধারণ রোগীদের কথা চিন্তা করি বা সাধারণ মানুষের কথা চিন্তা করি, যাদের প্রেশার ওঠানামা করছে বা ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে, তবে তারা কখনো আগে প্রেশারের ব্যাপারে তেমন সচেতন ছিলেন না, তবে রোজায় এই অবস্থা ঘাড় টান দিচ্ছে, আপনি হয়তো শুনে থাকবেন যে স্যার আমার ঘাড় টান টান লাগছে। তো সেটার ক্ষেত্রে সেই রোগীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? অনেকে বুঝেনি না যে আসলে এটা কি হাই ব্লাড প্রেশার নাকি লো ব্লাড প্রেশার। তো আপনার পরামর্শটা একটু জানতে চাচ্ছি তাদের ক্ষেত্রে, সাধারণ রোগীদের ক্ষেত্রে। সাধারণ রোগীদের ক্ষেত্রে আসলে যদি এরকম ঘাড়ে ব্যথা হয় অথবা মাথা ব্যথা হয় বা এরকম যদি প্রবলেম হয়, আসলে আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায়। অনেক সময় প্রেশার বেড়ে গেলে কিন্তু ঘাড়ে ব্যথা হয়, মানে প্রেশার যদি বেড়ে থাকে তাহলে প্রেশারটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে, লবণ ইনটেকটাকে কমায় দিতে হবে এবং এক্সারসাইজটা রেগুলার চালিয়ে যেতে হবে, ডায়েটিংটাও কন্ট্রোলে রাখতে হবে, তাহলে দেখা যাবে যে প্রেশার ওঠানামাটা কম করবে। আচ্ছা, তো হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায় সেই ক্ষেত্রে কি আপনারা প্রেশারের ওষুধ শুরু করে দেন কিনা নিয়মিত খাওয়ার জন্য? না, প্রেশার কারো যদি প্রথম প্রেশার ধরা পড়ে তাহলে আমরা প্রথমে পেশেন্টদেরকে বলি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মিনস তাকে ডেইলি এক্সারসাইজের কথা বলি, লবণ ইনটেকের কমিয়ে দিতে বলি এবং গুড হেলদি ডায়েট এবং এক্সারসাইজ, এগুলো দিয়ে আমরা ফার্স্ট একটা ট্রাই করে দেখি যে তার এই প্রেশারটা কন্ট্রোলে আনা যায় কিনা। যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রেশারটা কন্ট্রোলে আনা যায় তাহলে আমরা সেখানে স্টপ থাকবো। তারপরেও যদি কন্ট্রোল না হয় তখন আমরা মেডিসিনের দিকে ধাবিত হব। আচ্ছা, হাই ব্লাড প্রেশারের কথাটা মাথায় আসলে কিন্তু আমরা ভাবি এটা আসলে বয়স্কদের রোগ। এখনকার তরুণদের মধ্যেও কিন্তু হাই ব্লাড প্রেশার রোগটা ধরা পড়ছে। তো তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কিছু কিছু তরুণদের আমরাও দেখি যে প্রেশার বেশি থাকে, এদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ থাকে মানে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ কম করা এবং ওবেসিটির কারণে হয়। তো তরুণদের প্রতি আমার উপদেশ গিয়ে আপনারা সবসময় এক্সারসাইজের ব্যাপারে বেশি সচেতন হবেন, এক্সারসাইজ এবং হেলদি ডায়েট, এই দুটার ব্যাপারে অ্যালার্ট থাকবেন, এতেই কন্ট্রোলে আসবে। তারপরেও যদি প্রেশার কন্ট্রোলে না হয় সেক্ষেত্রে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্টের অপশন চিন্তা করতে হবে। আচ্ছা, এবার একটু খিঁচুনি নিয়ে, বিশেষ করে যাদের এপিলেপসি আছে তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। যাদের এপিলেপসি আছে তারা যদি রোজার সময়টাতে রোজা রাখতে চান, তাদের ওষুধ আমরা জানি খেতে হয়, সেক্ষেত্রে কি কোনো ওষুধের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? রাইট, সেটা গিয়ে এপিলেপসির ওষুধগুলো টাইম টু টাইম খেতে হয়। যেই পেশেন্ট গিয়ে ডেইলি একটা করে ওষুধ খেতে হয় তাদের জন্য আসলে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যেই পেশেন্টদেরকে ডেইলি 12 ঘন্টা পর পর ওষুধ খেতে হয় এদেরকে আমরা খুব অ্যালার্ট করে দিই। কারণ গিয়ে একটা ওষুধ যখন 12 ঘন্টা কাজ করে, এই ওষুধটা কিন্তু 12 ঘন্টা পরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যার জন্য তাদেরকে যেভাবেই হোক শিডিউলটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে পরবর্তী ওষুধটা অবশ্যই সে ঠিক 12 ঘন্টা পরেই নিতে পারে। আদারওয়াইজ যদি ইভেন 15 মিনিটও যদি গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু ওই 15 মিনিটের মধ্যেই তার খিঁচুনি হয়ে যাওয়ার ভয় থাকবে। তো এপিলেপসি রোগীরা যদি রোজা রাখতে চান সেই ক্ষেত্রে কি আগে থেকে ডক্টরের ফলো আপের প্রয়োজন আছে? হ্যাঁ, এই পেশেন্টদের একটু ফলো আপের প্রয়োজন আছে, বিশেষ করে যাদেরকে দিনে দুইটা তিনটা মানে ফ্রিকুয়েন্ট ডোজ লাগে এরকম ওষুধ যারা খান তাদেরকে অবশ্যই রোজা রাখতে চাইলে আগে একটা ফলো আপ করিয়ে ডোজগুলো অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে রোজা রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসি পার্কিনসন ডিজিজ যাদের আছে, পার্কিনসন রোগীদের জন্য রোজায় বিশেষ কি সতর্কতার প্রয়োজন আছে? আচ্ছা, রোজাতে পার্কিনসনে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এই ওষুধগুলো খুব ফ্রিকুয়েন্ট ডোজিং, দিনের মধ্যে 4-5 বার খেতে হয়। এইটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় পার্কিনসন ডিজিজের রোগীদের ক্ষেত্রে। তো আমাদের কিছু ওষুধ আছে, আমরা এটাকে সিআর ফর্ম বলি, কন্টিনিউয়াস রিলিজ ফর্ম। তো যদি তারা রোজা রাখতে চান সেক্ষেত্রে আমরা গিয়ে এই লম্বা ডোজ দেওয়া যায়, এই ধরনের সিআর ফর্মের ওষুধগুলো দিয়ে তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন তাদের খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন আনতে হবে? খাদ্যাভ্যাসে তারা মোটামুটি স্বাভাবিক খাবারই খেতে পারবে, এতে খুব একটা সমস্যা হবে না। তবে লবণ ঘাটতি যাতে না হয় এবং ডিহাইড্রেশন যাতে না হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই ডিমেনশিয়া রোগী যারা রয়েছেন, ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে রোজার রুটিনটা আসলে কিভাবে মেনটেন করবেন বা নিরাপদভাবে কিভাবে ম্যানেজ করা যায়, অথবা ডিমেনশিয়া রোগী তো অনেক সময় দেখা যায় যে তারা একেবারেই স্বাভাবিক থাকেন, সেই ক্ষেত্রে যখন তারা রোজা রাখতে ইচ্ছুক হন তাদের মানে সচেতনতার জন্য আপনাদের কি পরামর্শ থাকবে? ডিমেনশিয়া পেশেন্টদের যাদের সিভিয়ার ফর্মের ডিমেনশিয়া থাকবে তাদের জন্য আসলে রোজার টাইমটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হবে।
বাট যাদের মডারেট ফর্মের ডিমেনশিয়া থাকবে তাদেরকে আমরা রোজা রাখতে বলতে পারবো। এই জায়গাটা তাদেরকে যেটা করতে হবে, স্লিপ ডিস্টারবেন্স হলে ডিমেনশিয়া বাড়তে পারে, স্লিপ ডিস্টারবেন্স যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার ভিটামিন ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ডিমেনশিয়া কোন হতে ভিটামিন পারে, ডেফিসিয়েন্সি হলে? স্পেশালি ভিটামিন বি কমপ্লেক্স মানে B1, B6, B12 ডেফিসিয়েন্সি হলে ডিমেনশিয়া বাড়তে পারে। B12 ডেফিসিয়েন্সি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই, ঘুমের সময়সূচি বদলে যাওয়ার কারণে কি স্নায়বিক সমস্যা বা মনোযোগের ঘাটতি বাড়তে পারে কিনা? যেহেতু হচ্ছে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আমরা কিন্তু রোজার সময়টাতে আমাদের রুটিনটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং সেহরির পরবর্তীতে যারা অফিস করছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু হচ্ছে নিজ নিজ গন্তব্যের দিকে খুব সকালে হয়তো অনেকে চলে যেতে হয়। তাহলে ঘুমটা রুটিন বা ঘুম সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কি আসলে মনোযোগের অভাব হতে পারে? থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমরা চেম্বারে যখন পেশেন্ট দেখি, আমরা প্রচুর ইয়াং পেশেন্ট পাই যারা তাদের মনোযোগের ঘাটতি, স্মৃতিভ্রম এই কমপ্লেনগুলো নিয়ে আসে এবং দেখা গেছে এদের একটা বড় পার্সেন্টেজই হচ্ছে গিয়ে ইনঅ্যাডিকুয়েট স্লিপের কারণে হচ্ছে গিয়ে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়াটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে গিয়ে সকালে মানে রাতে যদি ইনঅ্যাডিকুয়েট স্লিপ হয়ও প্রয়োজনে দুপুরে কিছুক্ষণ ঘুমিয়েও হলেও ডেইলি 7 to 8 আওয়ার্স স্লিপ নিতেই হবে। 7-8 ঘন্টার কম যদি ঘুম হয় তাহলে হচ্ছে আপনার স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা থাকে। আর রোজাতে আসলে একটু স্লিপ ডিস্টারবেন্স হয়, এই ক্ষেত্রে আমাদেরকে মানে যখনই সম্ভব হবে রাতে যতটুকু সম্ভব পুরোটা মেকআপ করার চেষ্টা করতে হবে এবং যদি সেটা পসিবল নাও হয় প্রয়োজনে দিনের বেলায় 1-2 ঘন্টা যদি একটা ন্যাপ নেওয়া হয়, নিয়ে যদি আমরা 7 to 8 আওয়ার্স মেকআপ করতে পারি তাহলে কিন্তু আবার আপনার স্মরণশক্তিটা অ্যাডিকুয়েটলি ফাংশনিং হবে। আচ্ছা, আরেকটা কথা, যারা ঘুমের ওষুধ খান, হ্যাঁ, যারা হচ্ছে রেগুলার ঘুমের ওষুধ খান, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কি পরামর্শ থাকবে? যেহেতু হচ্ছে আবার সেহরির জন্য উঠতে হচ্ছে, তো তারা কিভাবে তাদের ঘুমের সময়টা হচ্ছে মেনটেন করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে রেগুলার আসলে উইদাউট প্রেসক্রিপশন ঘুমের ওষুধ খাওয়াটাই উচিত না। যদি আপনার স্লিপের প্রবলেম থেকে থাকে, স্লিপ সাইকেলটাকে ঠিক করতে হবে, এই জন্য আসলে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর যদি একেবারেই বেশি ইনসোমনিয়া হয়ে থাকে তাহলে যেটা করতে হবে একটু আর্লি ঘুমিয়ে পড়তে হবে। আপনি ধরেন ইফতারের পরে তারাবির নামাজটা পড়েই আপনি ডিনারটা করে ফেলেন এবং ঘুমের ওষুধটা খেয়ে ফেলেন। রাতের বেলা আপনি 9টা থেকে 4টা পর্যন্ত একটানা ঘুমান, তাহলে মোটামুটি ঘুমটা আপনি কাভার করতে পারবেন। আচ্ছা, তরুণদের জন্য এই যে মনোযোগী ঘাটতি নিয়ে আমরা যে কথা বলছিলাম, যে তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তারা আসলে কিভাবে, বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, রমজান মাসটা চলে গেলে অনেকের হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এই সময়টাতে পড়াশোনার একটা চাপ কিন্তু থাকে, তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তারা নিজের মনোযোগ বাড়াতে কি কি করতে পারে? আচ্ছা, WHO থেকে কিছুদিন আগে একটা স্টাডি করে প্রকাশ করা হয়েছিল, এটাতে বলা হয়েছে যে এই ইনঅ্যাডিকুয়েট স্লিপের কারণে প্রচুর মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ডিমেন্টিক হয়ে যাচ্ছে। এই জন্য তরুণদের প্রতি আমার সাজেশন হচ্ছে ইদানিং তরুণরা ঘুমাতে চায় কম। আপনারা ডেইলি অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন এবং আরেকটা হচ্ছে হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করতে হবে এবং এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দৈনিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং আপনার স্মরণশক্তিও ভালো থাকবে। আর একটা কথা, যে ডিভাইস আসক্তি কিছুটা কমাতে হবে। হ্যাঁ, ডিভাইস আসক্তিটাও কমাতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ডাক্তার এস.এম. মনোয়ার হোসেন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।